1984 সালে এসে না আমরা নতুন আয়কর আইন করলাম, তাও তো অ্যাক্ট করে করলাম। রেভিনিউ আর্নিংয়ের একটা প্রথম উৎস হচ্ছে অর্থনীতি। আমরা বাজেটের প্রক্ষেপণে লক্ষ্য করি সবসময় নন এনবিআর ট্যাক্স এবং রেভিনিউ আর এনবিআর বহির্ভূত ট্যাক্স। পাঠক দর্শক বণিক বার্তায় আপনাদের স্বাগত। আজকে আমাদের বিশেষ আলাপচারিতায় আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। তিনি এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব। আজকে আমরা আমাদের চলতি বাজেট বিতর্ক, আমাদের প্রস্তাবিত বাজেটের নানা আঙ্গিক নিয়ে কথা বলবো, আমাদের এনবিআর এবং কর প্রশাসনের নানাবিধ সংকট নিয়ে আলাপ করব। ডক্টর আব্দুল মজিদ, বণিক বার্তা আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমাদের যে প্রস্তাবিত বাজেট 9,38,000 কোটি টাকা, এর মধ্যে রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। এই লক্ষ্যমাত্রা কতটা বাস্তবসম্মত বলে মনে হয়? লক্ষ্যমাত্রাটা লক্ষ্যমাত্রাই, কারণ ইট ইজ এ সিম্পল ম্যাথ। যেহেতু 9,38 হচ্ছে আমার ব্যয়ের বাজেট, সুতরাং ওর থেকে একটা সার্টেন পার্সেন্টেজ ঘাটতি দেখিয়েই বাকিটা সব রাজস্ব। তো এবার ঘাটতিটা দেখানো হয়েছে 3.3 অফ জিডিপি, তাতে ওই 3 লাখ কত এর দেখাতে হয়েছে। দেখি ওটা অনেক সময় 5 পর্যন্ত করা যায়, আইএমএফের আছে। তো যাও ওখানে একটু করা হয়েছে, ঠিক আছে। করে যেটা দেখানো হয়েছে তাতেই 6.95 আসে। সিম্পল ম্যাথ, এখানে কিছু লুকোচুপির বা কারোর প্রতি খাতির করে কম বা বেশি করবার কিছু নাই, এটা হিসেব করলে তাই আসবে। এখন এস্টিমেট ইজ এস্টিমেট, কিন্তু কতটা বাস্তবসম্মত হয়েছে বা কতটা অ্যাকসেপ্টেবল হয়েছে সেই প্রশ্ন যদি করা হয়, তাহলে সেটার জন্যে ওয়েট করতে হবে উনি কত ব্যয় করতে পারবেন, তার অনুগামী হয়ে কতটা রেভিনিউ অর্জিত হয়েছে। অর্থাৎ বাস্তবায়নেই বলা যাবে যে এই এস্টিমেট করাটা বেশি হয়েছে না কম হয়েছে, বা এটা ঠিক হয়েছে কি ঠিক হয়নি। ঠিক বেঠিকের বিষয় না, বিষয়টা হচ্ছে এটা ঠিক যে আপনি যা ব্যয় করবেন তার জন্যে আপনার আয় লাগবে, আর নইলে আপনার ধার কর্য করতে হবে, সিম্পল জিনিস। তো সেই জন্যেই যে রাজস্বের যে লক্ষ্যমাত্রাটা দেওয়া হয়েছে এটা নির্ভর করবে ব্যয় করার উপরে। এখানে একটা জিনিস কিন্তু অন্যভাবে ব্যাপারটা দেখা দরকার। অনেকে মনে করে থাকেন আয় অনুযায়ী ব্যয় করব, এটা রাষ্ট্রীয় অর্থনীতি বা অর্থনীতিতে এই কথা খাটে না। এখানে হচ্ছে কি ব্যয় অনুযায়ী আয় করব, এবং এই কারণেই যেহেতু একটা ওয়েলফেয়ার ইকোনমি বা একটা ইকোনমিকে গ্রো করতে হয়, সেই জন্য পৃথিবীর প্রায় সব দেশেই এই ঘাটতি বাজেটই করা হয়। ঘাটতি এরকম একমাত্র সৌদি আরব আর 2-1 জায়গা ছাড়া কেউ কিন্তু সারপ্লাস বাজেট করতে পারে না, করে না, সম্ভব না। কারণ তার ইকোনমিকে রাখতে গেলে তার একটু ব্যয় বেশি দেখাতেই হয়, এবং ওই ব্যয় দেখানোর জন্যেই তার উচিত হয় যে আমি সেইভাবে রেভিনিউ আর্নের চেষ্টা করব। একটা পুশ ফ্যাক্টর কাজ করে, একটা ইনসেন্টিভের একটা ব্যাপার কাজ করে। 1, 2 হচ্ছে ব্যয় যেটা করা হয়, প্রত্যাশা করা হয়, আমাদের এখানে এবারে প্রত্যাশা করা হয়েছে সিরিয়াসলি যে আমার এই ব্যয় দ্বারা অর্থনীতি যদি সচল করতে পারি, আমার প্রান্তিক জনগোষ্ঠীর যদি পারচেজিং পাওয়ার বাড়াতে পারি, মানে এমনভাবে সেবা দেব, এমনভাবে জিনিসপত্রের মূল্য করব যাতে ওর পারচেজিং পাওয়ার থাকে, ও আপগ্রেড হতে পারে, সচল হতে পারে, তাহলেই তখনই আমার ইকোনমিতে রেভিনিউ আর্নড হবে। কারণ রেভিনিউ আর্নিংয়ের একটা প্রথম উৎস হচ্ছে অর্থনীতি। অর্থনীতির থেকে আসতে হবে। অর্থনীতি আমদানি রপ্তানি চলতে হবে, কর্মসৃজন থাকতে হবে, উৎপাদন ব্যবস্থা থাকতে হবে, মানুষের ভোগ থাকতে হবে, কনজামশন থাকতে হবে, তাহলেই না আমি ভ্যাট পাবো। তারপরে এই পুঁজি বিনিয়োগকারীর পুঁজি সরবরাহ থাকতে হবে, যা যা লাগে অর্থনীতি সচল করে যা যা লাগে সেই সব জিনিসগুলো বিদ্যমান থাকলে এবং অর্থনীতি যদি সক্রিয় হয়, তাহলেই আমি রেভিনিউ পাবো। রেভিনিউর প্রথম উৎস কিন্তু ওইটা, যে অর্থনীতি। হ্যাঁ, এখন আমাদের এখানে অর্থনীতির যেটা ব্যয়ের যে বাজেট, আয়ের যে বাজেট দেখা যাচ্ছে, তাতে বলা হচ্ছে 6.95, যেটা ওই যে সিম্পল ম্যাথে হিসেব করে বললাম। ওখান থেকে দুটো ভাগ করা আছে। একটা হচ্ছে পিওর এনবিআর মানে জনগণের কাছ থেকে ট্যাক্স ভ্যাট নিয়ে যেটা, সেটা হচ্ছে 6.4। অর্থাৎ এই ইকোনমিতে আরও অনেক কর্মকাণ্ড আছে যেখানে ট্যাক্স না, কিন্তু ফি বা ফাইন বা জরিমানা বা যা বলি এইভাবে, ভূমি করও ওটাও এনবিআর বহির্ভূত কর, আরেকটা আছে এনবিআর বহির্ভূত কর, সেটা হচ্ছে ওইটা ভূমি কর, কর, ওই গাড়ির রেজিস্ট্রেশন কর, ইত্যাদি ইত্যাদি। তো এই যে দুটো সেগমেন্ট আছে,
এই 2 সেগমেন্টে হচ্ছে 89 বললাম, আর বাকিটা এনবিআর এর উপরে দেওয়া হয়েছে 6.4। এখানে একটা বিষয় আছে, দেখার বিষয় আছে, যদি আমার এই নন ট্যাক্স রেভিনিউ এবং নন এনবিআর রেভিনিউটা যেটা আমার ইকোনমির থেকে আসে, যেটা আমার ইকোনমির অন্যান্য রেগুলেটররাই কন্ট্রোল করে, অর্থাৎ আমি ধরি নিই সরকারই করে, সরকারি প্রতিষ্ঠানেরা, এরা যদি ঠিক মতন রেভিনিউটা আর্ন করে এবং সেটা যদি সরকারি কোষাগারে আসে, তাহলে কিন্তু এনবিআর এর প্রোরাটা, আমরা তো এটা পাই করেই তো হিসেব করি, প্রোরাটা কিন্তু এনবিআর এর তখন কমে যায়, একটু কমে আসে, হয়তো 6 লাখ চাই না হয়ে তখন হয়তো 6 লাখ হবে বা ইয়ে হবে। আমরা বাজেটের প্রক্ষেপণে লক্ষ্য করি সবসময় এই নন এনবিআর ট্যাক্স এবং এনবিআর বহির্ভূত নন ট্যাক্স রেভিনিউ আর এনবিআর বহির্ভূত ট্যাক্স, এখানে কিন্তু বাজেট দেওয়ার বেলায়, লক্ষ্যমাত্রা দেওয়ার বেলায় মানে খুব একটা মনোযোগ নাই। কারণ এই টাকাগুলো আসবেই কিন্তু সরকারেরই কোনো না কোনো ডিপার্টমেন্টের কার্যক্রমের দ্বারা। তো সেই কার্যক্রমের ওখানে আমি কোনো দেখভাল বা যদি বলি জবাবদিহিতা যদি ওখানে জোর করতে চাই, করলেই কিন্তু আমার ওইটা বাড়ে। তো সেখানে দেখার কিছু নাই। যেমন আপনি আমরা কয়েকদিন আগে মনে আছে আমরা একটা স্টাডি করতেছিলাম যে জেলা প্রশাসক বা স্থানীয় প্রশাসক তারাও কি কর আহরণে সংযুক্ত হতে পারে কিনা। হ্যাঁ পারে, কারণ তাদের ওই পদবি একসময় ছিল কালেক্ট করে, হ্যাঁ ওরা পারে। সেটা কোনগুলো? যেটা এনবিআর করে না, যেগুলো এনবিআর তো করবে শুল্ক, আয়কর আর ভ্যাট, এই 3টা, এটাই এর কাজ। এছাড়াও কিন্তু আরও বহু রাজস্ব আহরণের পথ আছে, যেমন ভূমি কর, ভূমি উন্নয়ন কর, ওই বিআরটিএ, ওই গাড়ির ট্যাক্স, ফিটনেস সার্টিফিকেট, ওই শিক্ষা বোর্ড বা আরও অন্যান্যরা জলমহল দেওয়া, আরও কত লাইসেন্স, কত কাজ। এমনকি এলজিডি যে কাজগুলো করায় সেখানে কন্ট্রাক্টরের কাছ থেকে নেওয়া যে কর, এইগুলো ঠিক মতন নেওয়া হচ্ছে কিনা, দেওয়া হচ্ছে কিনা দেখভাল করলে কিন্তু এখান থেকে কিছু পয়সা আসে। তো বাজেট প্রক্ষেপণ দেওয়ার সময় দেখা যায়, আমি কয়েক বছর একটা স্টাডি করে দেখলাম, ওদের বেলায় বাজেটের বাড়ে না, লক্ষ্যমাত্রা বাড়ে না। তার মানে ওরা যেন যেমন ছিল তেমন আছে এইরকম। কিন্তু আমার অর্থনৈতিক অ্যাক্টিভিটিস বাড়তেছে, বহু লোক লাইসেন্স নিচ্ছে, বহু জলমহল হয়ে যাচ্ছে, এই যে কত ভূমিহীনদের কত ঘর বাড়ি বানিয়ে দেওয়া হলো, কত কিছু হচ্ছে। এমনকি আমাদের প্রতিটা উপজেলায় একটা আগে যেটা ভূমি অফিসের লোকেরা করতো, নায়েবরা করতো, ভূমি ডিপার্টমেন্টের লোক তো, সেখানে রীতিমতো একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার বসে গেছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার ল্যান্ড বলা হচ্ছে, এসি ল্যান্ড বলা হচ্ছে। এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার সব হচ্ছে অ্যাডমিন থেকে আসছে, তারা করছে এইটা এই কার কত নামপত্তন জারি, মিউটেশন দেওয়া, করা। আর একটা আছে, ওইটা যদি আমি ঠেকাতে পারি, অর্থাৎ আমি শিক্ষা এবং স্বাস্থ্যে যে টাকাটা বরাদ্দটা দিলাম, আমি এর থেকে অবশ্যই গুডস অ্যান্ড সার্ভিস চাবো, প্রডিউস চাবো, গুড অ্যান্ড সার্ভিস প্রডিউস হয়ে টাকাটা দেবো। এমনি আমি এখান থেকেও দিলাম, আবার ওদিকে আমার ওই রুগীর কিংবা অভিভাবকের টাকা খরচ হবে, এইটা তো দুটো তো মানে হবে। আমাদের দেশের মানুষ কর দিতে ভয় পায় কেন? আমাদের কর প্রশাসন বা এনবিআর, এটার সমস্যাটা কোথায়? আমাদের বেসিক কর দর্শনের সমস্যাটা কোথায়, যে কারণে আমাদের দেশের মানুষ কর দিতে ভয় পায়, যেখানে বাইরের দেশে 30, 35, 37% পর্যন্ত ট্যাক্স দিচ্ছে মানুষ? 3টা কারণ। একটা হচ্ছে আমার যে কর নেওয়ার যে আইনটা, পদ্ধতিটা, এটা হচ্ছে ঔপনিবেশিক, পুরাতন খাজনা মডেল, খাজনা আদায় করার, মানে টেন্ডেন্সি শব্দটা হচ্ছে আদায়। আমি কিন্তু সাধারণত রেভিনিউ আর্নিং বলি, আহরণ বলি, কিন্তু আমাদের এখানে এটা ব্যবহার হয়ে যায় আদায়। 1924 সালে গভর্নমেন্ট এনবিআর অ্যাক্ট তৈরি করেছিল, ব্রিটিশ আমল আর কি। তার আগ পর্যন্ত এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার নিজের নিয়মে মানুষের কাছ থেকে এটা ওটা নিত। এমনকি 1793 সালের যে লর্ড কর্নওয়ালিস যে চিরস্থায়ী বন্দোবস্ত করলো, সেটা আর কিছু না, গভর্নমেন্ট তার জমিগুলো জমিদারকে দিয়ে দিল, যে তোমারই বন্দোবস্ত দিলাম, তুমি এইটা রায়টের কাছ থেকে দিয়ে খাজনা যা আদায় করতে পারো করবা, করে ওখান থেকে আমারে কিছু দিবা আর বাকিটা তুমি রাখবা। ওই কনসেপ্টে কিন্তু 1924 সাল পর্যন্ত ওইভাবেই রেভিনিউ আর্নড হতো। এবং ওখানে একটা নিয়মও ছিল যে যে যা নিতে পারবে তার থেকে তুমি একটা কমিশন পাবা। ওখান থেকে কিন্তু এই যে কমিশনার শব্দ, কাস্টমসের কমিশনার, ইনকাম ট্যাক্সের কমিশনার, সে কমিশন পায়, তার বেতন টেতন ছিল না, ওই যা নীতি পারত ওইটা, জমিদার যা নীতি পারত ওইটাই, জমিদারকে গভর্নমেন্ট কিন্তু
আলাদা করে কোনো পয়সা দিবে না, বলতো তুমি আদায় করে নাও আমারে দিবা। তো ও আদায় করার সময় সে লজিস্টিক হয় যত নিতে পারে। তা ওইভাবে ওই সিস্টেম ছিল। থাকার পরে 1947 সালে এসে দেখা গেল যে দেশ স্বাধীন হয়েছে, স্টেট অ্যাকুইজিশন অ্যাক্টের করে জমিদারকে জমি ফেরত দেওয়া হয়েছে, নিয়ে নেওয়া হয়েছে, রাষ্ট্রই নিয়ে নিছে জমি। এখন আমি যে কর তুলবো বা দেব, এটার আমি কমিশন ভিত্তিতে আর যাবো কেন? আমি লোক রাখবো, আমার এই ডিপার্টমেন্ট থাকবে, এদের লোক দেবো, এদের করবো। এখন এদের করতে যেয়ে কী হলো, আইন কানুন কিন্তু আমি সেইটা রেখে দিলাম। যেমন 1924 সালের সেই আয়কর আইন আমাদের দেশে 47 সালে এসে বললো, পাকিস্তান বললো যে এখানে ইন্ডিয়া লেখা আছে সেখানে পাকিস্তান হবে। এমনকি 72 সালে এইসব বলা হলো যেখানে পাকিস্তান লেখা আছে সেটা বাংলাদেশ হবে। 1984 সালে এসে না আমরা নতুন আয়কর আইন করলাম, তাও তো অ্যাক্ট করে করলাম। আর অন্যান্য আইনগুলো কাস্টমসেরও তাই এগুলোর সাথে। অর্থাৎ আমাদের প্রথম কারণটা হচ্ছে আমাদের আইনটা আর্কাইক, দৃষ্টিভঙ্গিটা আর্কাইক। যে তোমার যেমন বলা হয় না যে আপনার গত বছর আয় হয়েছে কি না হয়েছে আমার দেখার দরকার নেই, এত দেবেন। এই যে একটা চাপ সৃষ্টি, ওই আইনের দৃষ্টিভঙ্গির কারণে চাপ সৃষ্টি হওয়াটাই হচ্ছে প্রথম কারণ। আমরা এতদিন এড়িয়ে চলে ডিজিটাইজেশন করতে পারলাম না কেন? আমরা হিউম্যান ওইটাই আসছি তো, ওই সহজীকরণের ব্যাপারটাই আসতেছে। আমি আগে 3টে কারণ বলি নাই। প্রথম কারণ বললাম আইন কানুন দিয়ে দিই। দ্বিতীয় কারণ হচ্ছে আমার যে আহরণকারী তার দৃষ্টিভঙ্গিগত সমস্যা। ওই যে বললাম 47 সালের আগ পর্যন্ত সে শুধু কমিশন পাইতো, সেইভাবে করতো, এবং ওই আয়কর আইনজীবী টিভি তারা হেল্প করতো, তারা টাকা পাইতো। 47 সালের পরে আমরা এখন এটা সরকারি একটা স্কেলের ভিতরে দিয়েছি তাদের বেতন। হ্যাঁ, এখন এই এনবিআর এর লোকেদের যে বেতন আর ওই সমাজ কল্যাণ অফিসের একজন লোকের বেতন তো এক হওয়া উচিত না। কারণ সমাজ কল্যাণের অফিসের ওই কেরানির বেতন, ওর কাজ হচ্ছে ফাইল তুললো, পাস হলি হলো, না হলেও হবে না, ওর কোনো দায়িত্ব নাই। আর এখানে এনবিআর এর একজন লোকের মানুষের সাথে রীতিমতো আইনের ব্যাখ্যা দিয়ে ব্যবস্থা করে তারপরে তার রেভিনিউ আর্ন করতে হয়। এবং এখানে ভুলভাল করলে তার জেল জরিমানাও আছে। সমাজ কল্যাণ অফিসের লোকের নাই। এখন সমাজ কল্যাণেরও যে পে স্কেল, ওই এনবিআরেরও পে স্কেল, এবং ওর ইনসেনটিভটা নাই। তাই ইনসেনটিভটা না থাকাতে কোনোভাবে কখনো কখনো দিলে অনেকে অন্য ব্যাখ্যা করে, কিন্তু এখানে এর একটা আলাদা স্কেল থাকা উচিত। আমরা ডিজিটাইজেশন এবং অটোমেশন করতে পারলাম না কেন? আমরা হিউম্যান ইন্টারফেস যত থাকবে ততই তো দুর্নীতি, করাপশন, ম্যাল প্র্যাকটিসের সুযোগ আছে। এটাই তো বলছি। ওই যে প্রথম কারণ বললাম, দ্বিতীয় কারণ বললাম, তৃতীয় কারণেরও কারণ হচ্ছে ওই যে পদ্ধতিটা সহজ না, এর দৃষ্টিভঙ্গি কানিয়ের কাছে আসতে হচ্ছে, মোলামলি করতে হচ্ছে, ও ভয় দেখাচ্ছে। এইগুলোকেই ইভেন 2023 সালে যে আয়কর আইনটা করেছে সেখানের ভিতরেও কিন্তু এইসব ভয়ের জিনিস ঢুকাই দিয়েছিস। এবং আমাদের 2023 সালে যে আয়কর আইন, যেটা এটা প্রত্যক্ষ কর আইন, যদিও আমাদের পুরো ইকোনমিটা হয়ে গেছে কিন্তু পরোক্ষ কর নির্ভর। অর্থাৎ ওই যে জরিমানা, ওই যে উৎসে কর, ওই যে টিডিএস সরাসরি নিচ্ছে না, ও থ্রুতে নিচ্ছে। এই জন্যই এইখানেই এই তিনটা সমস্যারই খুব সহজ সমাধান, নিয়মতান্ত্রিকভাবে সমাধান অটোমেশন, যেটা আপনি বললেন অটোমেশন হওয়া উচিত। কিন্তু কেন হচ্ছে না এখানে দেখতে হবে। আমি একটা স্টাডিও করাইছিলাম 1990 সাল থেকে এই সাম্প্রতিক সময় পর্যন্ত প্রায় 10-12টা প্রকল্প নেওয়া হয়েছে, এবং সবকটা বিশ্ব ব্যাংক বা এদের সহায়তা নিয়ে, লোন নিয়ে করা হয়েছে। করে এখানে এই ডিজিটাইজেশন, কম্পিউটারাইজেশন, এনবিআর এর মডার্নাইজেশন ইত্যাদি নাম দিয়ে, কিন্তু এর প্রত্যেকটাতেই দেখা গেছে প্রকল্পগুলো শুরু হয়েছে, শেষ হয়নি। একটা প্রকল্প শেষ হওয়ার আগেই দেখা গেছে চেয়ারম্যান বদলি হয়েছে, বা প্রকল্প পরিচালকের বয়স চলে গেছে, চাকরি চলে গেছে, হ্যাঁ, ইয়ে নিয়ে গেছে। ওটা যদি কন্টিনিউ করতো তাহলে যে কাজ যতদূর এগিয়েছে সেটা করে জিনিসটা শেষ হতো। এই পর্যন্ত এইসব প্রকল্পগুলো কোনোটাই ওই কিছু দূর শুরু করে দিয়ে আর শেষ হয়নি। তাই এটা অটোমেশনের কাজের বিষয়টা হচ্ছে শুধুমাত্র এনবিআর অটোমেটেড হলে তো হবে না, ওই করদাতারাও হতে হবে, আমদানিকারকেরও হতে হবে, এর সাথে ব্যাংক যে জড়িত তারও এর সাথে ইন্টারফেস থাকতে হবে। সব নিলে তো তখন হবে। বিদেশে তাই হয় বা সব জায়গায় তাই হয়। আমাদেরও এখন কোনো ডিপার্টমেন্টের জায়গায় এগুলো উঠেছে অটোমেটিক্যালি। আপনি এখন পদ্মা সেতুতে যান, সরাসরি চলে যাবেন, আপনার ব্যাংকের থেকে টাকা কেটে নেবে ইত্যাদি। তো এটাও ইজিলি এনবিআর এর অটোমেশনের ভিতরে এটা আসতে পারে। বিকাশ যদি পারে এত কিছু করে, সেটা করা হয়নি, যায়নি, দেরি হচ্ছে। অটোমেশন কেন? প্রথম কারণ হচ্ছে
ওই প্রকল্পগুলো শেষ হয়নি। একটা শেষ হওয়ার আগেই আর একটা প্রকল্প আসছে, আবার নতুন করে শুরু করেছে। এগুলো কন্টিনিউটি অ্যান্ড কনসিস্টেন্সি আমরা ছিল না। আপনার অন্তর্বর্তী ছিল না। সরকার আমলে এনবিআর সংস্কারের জন্য কিছু প্রস্তাব দিলেন যে নীতি এবং প্রশাসন আলাদা হবে। এই সংস্কারটা আগাচ্ছে না কেন? একটু স্থবিরতা দেখা যাচ্ছে। না, সংস্কার অস্থিরতার ব্যাপার না, সংস্কার কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। এর জন্য অনেক প্রসেস মেনটেন করতে হয় আর কি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই উদ্যোগটা, যেটা সেপারেশন করার যে ব্যাপারটা, এটা কিন্তু এই সময়ের না, এটাও অনেক আগেও 2008 সালে, তারও আগের থেকেই এনবিআরেরও কি বলে আইএমএফের চাপ ছিল, সাজেশন ছিল, তো করতে পারিনি। 2008 সালে আমরা একটু ইন্টারনালি শুরু করেছিলাম, কিন্তু পারিনি। কারণ এই সব জায়গায় হচ্ছে সরকারের কমিটমেন্ট লাগবে, রাষ্ট্রের কমিটমেন্ট লাগবে। কারণ আপনি এনবিআরকে যদি বলেন যে আপনারা 2 ভাগ করা হবো, এই নিয়ম কানুন করেন, ওদের নিজে নিজে একটা কমিটি গঠন করে। আমরা কি সংস্কার ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর প্রস্তাবেই করি, আমাদের নিজস্ব প্রয়োজনে বা দেশের মানুষের প্রয়োজনে করি না? সুন্দর প্রশ্ন। এই যে সেপারেশনটা করতে হবে, এটা আইএমএফ অনেক আগের থেকে হয়তো বলেছে, কিন্তু এটা আমাদের নিজেদের থেকেই উপলব্ধি হওয়া দরকার যে আমাদের একটা ডিপার্টমেন্ট সে নিজে আইনও করছে, বাস্তবায়নও করছে, নীতিও করতেছে, বাস্তবায়ন করছে। এই যেমন অর্থবিধিটা, সে এখন ওই হঠাৎ করে 11ই জুন প্রথম দিল সংসদের কাছে। সংসদ সদস্যরা আগেতে জানেন না যে এখানে সে কি কি নীতি কি কি করছে, কারণ এটা কিন্তু নীতি, অর্থবিধিটা এটা হচ্ছে নীতি। কারণ ওই নীতিটা তৈরি করেছে এনবিআর এর লোকেরাই, যারা এটা বাস্তবায়ন করে। সুতরাং সে তো তার মতো করেই ওখানে তৈরি করেছে। এটা যদি না শুধু বিশ্বের বহু দেশে বা সব জায়গায় এটাই নিয়ম, স্বতঃসিদ্ধ নিয়ম, সব জায়গায় নিয়ম, যে বাস্তবায়ন করবে সে নীতি তৈরি করবে না। কারণ করলে ওই যে কনফ্লিক্ট অফ এটা আসে। তো সেই জন্যই নীতি বিভাগটা আলাদা করা হয়েছে। এই জন্যই যে প্রথমে এনবিআর ছিল, এনবিআর একটা একীভূত একটা প্রতিষ্ঠান, ইট ইজ এ বোর্ড, সে কারোর আন্ডারে থাকে, যেমন আইআরডির সচিবের আন্ডারে। যদিও আইআরডির সচিব এসে এখানে এনবিআর চেয়ারম্যান হয়, অর্থাৎ সেম ব্যক্তি, ওরা কন্ট্রোল যে করবে সে একই ব্যক্তি হয়ে গেছে এবং ছিল। তো ওইটার থেকেই আমরা এই আমার যে কমিটি ছিল, সেই কমিটি আমরা প্রথমে বললাম যে এনবিআরকে রিস্ট্রাকচার করতে হবে। তাই রিস্ট্রাকচার করতে গেলে ওরে বোর্ড রেখে আবার আমি ওদিকে আরেকটা যদি করি, তাহলে তো সে কথা একই হয়ে যাবে। এনবিআরকেও আপগ্রেড করতে হবে, ওকে একটা সচিবালয় সরকারের অর্থাৎ রাষ্ট্রের ইন্টেনশন হচ্ছে, আইএমএফের হচ্ছে যে নীতি বিভাগ নীতির লোকেরাই, তাই সেটা এনবিআরের যারা নীতির কাজ করতো তারা যেই হোক আর যেভাবে হোক, এখানে সরকারের দৃঢ়চিত্ত, সরকারের, আমি রাষ্ট্রের কথা বলছি, এনবিআরের সাথে আলাপ করলে হবে না যে তুমি কি মনে করো আমি এইভাবে করি, এরকম না। এখানে সরকারকে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে স্ট্রংলি, যে আমি নীতি বিভাগ আলাদা করছি, এবং নীতি বিভাগে নীতির লোকেরা থাকবে যারা নীতি তৈরি করবেন। এবং এখানে ওই যে সবসময় মানুষ অভিযোগ করে যে এই যে অর্থবিধিতে এইসব দিয়েছে, এই যে হঠাৎ করে এসআরও জারি করেছে, আমরা কিছু জানি না, আমরা কিছু বুঝি না। সেজন্যই এখান থেকে এইটা বের করে আনা হয়েছে যে নীতি বিভাগে এই প্রাইভেট সেক্টর, স্টেক হোল্ডার, প্রাইভেট সেক্টর শুধু নয়, স্টেক হোল্ডাররা সবাই থাকবেন, কৃষিবিদ, পেশাজীবী, ওই হিসাববিদ, ওই এফবিসিসিআই, এরা সবাই থেকে একটা অ্যাডভাইজারি বোর্ড থাকবে। সেই অ্যাডভাইজারি বোর্ড তারা গভর্নমেন্টই গেজেট করে তাদেরকে করবেন, তারাই বসে বসে এইসব কি অর্থবিধি কী হবে, করের হার কী হবে, এটা কী হবে, তারা প্র্যাকটিক্যালি ফ্যাক্টস ফিগার নেবেন, রীতিমতো গবেষণা করবেন এবং চিন্তা করে তার ভিত্তিতে করবেন। হঠাৎ করে বলবেন না যে সবাই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য আপনি টিন আনেন, হ্যাঁ, এরকম ধরনের হঠকারী কথা বলবে না। অর্থাৎ এই নীতিগুলো করার ব্যাপারে তারা সারা বছর ওখানে অ্যানালাইসিস করবেন। এই এসআরও জারি করতেগুলো তারাই আগে ভালো করে বুঝে তারপরে করবেন, তাহলে হবে কি পার্টিসিপেটরি হবে। ট্যাক্স নেট বা করের আওতা বাড়ানোর জন্য যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সাথে টিআইএন নাম্বার বাধ্যতামূলক করা হচ্ছে, এটা কি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বা আর্থিক অন্তর্ভুক্তির পথে কোনো বাধা দেখছেন কিনা? অবশ্যই বাধা দেখছি আমি, কারণ মানুষ ব্যাংক অ্যাকাউন্ট খোলে তার টাকা নিরাপত্তা, তারপর লেনদেনের সুবিধার জন্য আর কি। অল্প পুঁজির লোকও হতে পারে, বেশি পুঁজির লোকও হতে পারে। বেশি পুঁজির লোক হলে তার যদি বেশি টাকার লেনদেন হয়, সেখান থেকে আমার একটা ট্যাক্স পাওয়ার একটা থাকে, সেই ট্যাক্সের টাকাটা নিয়ে আমার একটা ওর নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা দেওয়ার ব্যাপার থাকে, স্বচ্ছতা থাকে ইত্যাদি আর কি। কিন্তু আমি যখন বলছি আইনটার এই যেটা প্রভিশনটা বলছে, এখানে বলি নাই যে বড়রা বা ছোটরা বা ইত্যাদি, যে কোনো লোক, বলা হয়েছে যে কোনো লোক খুলতে গেলে তার টিন লাগবে। টিন খোলার ব্যাপারটা হয়েছে কি,
যখন একজন লোকরে বলা হয় যে তোমার আয়করের টিন খোলো, তখন কিন্তু প্রথমেই সে প্রশ্ন করে আমি কেন এই প্রশাসনিক এর ভিতরে আটকা পড়ে যাচ্ছি। আমি তো তখন প্লাস ওর টিন খুলতে তো সমস্যা আছেই, ওই যে অনেক আগে আমি বলেছি আইন কানুনই এমন, দৃষ্টিভঙ্গি এমন, কেউ যদি টিন খুলতে যায় তাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হয় এবং অনেক কিছু তাকে সেলফ করতে হয়। এবং আমাদের মতো দেশে যখন চারিদিকে যখন এই পরিস্থিতি, তখন ও মনে করে আমি যতটা পারি ওর ওই শৃঙ্খলার ভিতরে না যায়। এই যে কেন মানুষ কর দিতে চায় না, খোলে না, এটার একটা কারণ কিন্তু একটা সাইকোলজিক্যাল একটা আছে। যদি ওর আইনটা সহজ করে দেওয়া হতো, যদি বিষয় থাকতো, তাহলে সে করতো। তো এখানে আমি টিনগুলোর ব্যাপারে আমার একদম খুব স্পষ্ট অভিমত হচ্ছে যে আপনি নতুনদের টিন খোলার শর্তটা এখন দেবেন না। আগে অ্যাকাউন্ট খুলুক, যার যার অ্যাকাউন্ট খুলুক, আপনি 1 বছর বা 2 বছর তার ট্রানজ্যাকশনটা দেখেন। যদি দেখেন যে তার ট্রানজ্যাকশানটা 1 লাখ টাকার বেশি, 2 লাখ টাকার বেশি, অর্থাৎ এমন ট্রানজ্যাকশান হচ্ছে, এমন ব্যালেন্স তার থাকছে, তাতে কর হতে পারে। এ লোক 3.5 লাখ বা ওই যে 4 লাখ টাকার সেলাফের ভিতরে এসে পড়তে পারে। এইটা যখন আপনি বুঝবেন বা দেখবেন, তখন ওরে আস্তে আস্তে বলবেন যে আপনার টিন খুলতে হবে, নইলে কিন্তু আপনার কাছ থেকে আমি যে অ্যাকাউন্ট খুলতে চেয়ে করছি। এখানে কিন্তু ব্যাংকের দায়িত্ব আছে। আমরা যখন বলছি যে রাজস্ব আহরণ কি শুধুমাত্র এনবিআর এর দায়িত্ব, আর ওই লোক যখন টিন খুলতে যাবে শুধু তো তারই বলা হবে যার ওই রকম বেশি লেনদেন হচ্ছে। সেও দেখবে যে আমার এটা আসলে তাই টিন না খুললে তো আমার এই হিসেব কিতাব দেওয়ার ব্যাপার, ও এটা ওইভাবে বসবে। কিন্তু আমি যদি এখনই নতুন করে সবাইরে যদি বলি, তখন ওই আমার ইনক্লুশন, আপনি যেটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে খুব ব্যাপক হবে, মানুষ আর টিন খুলবে না, খুলতে চাবে না। এবং তারাই খুলতে চাবে না যার ক্ষুদ্র ক্ষুদ্র অল্প টাকা আছে, সে তখন ওই টাকা এদিক ওদিকে খরচ করবে। এটা আমরা মোটেই কামনা করি না। আমরা যেখানে পেপারলেস করতে চাচ্ছি, হ্যাঁ, আমরা চেকে ক্যাশলেস করতে চাচ্ছি, ক্যাশলেস করতে চাচ্ছি, সেখানে তো আমার সকল মানুষের ব্যাংকিং সিস্টেমে আসতে হবে। আমার আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, তাতে মানুষ তার নিজের কাছে টাকা রাখুক, লেনদেন করুক, এটা ঠিক না। জনগণ যে ট্যাক্স দিচ্ছে না, ট্যাক্স পেয়ারদের মানিগুলো কোথা যাচ্ছে? রিসেন্টলি আমরা এক রিপোর্টে দেখলাম সরকারের 392টা প্রতিষ্ঠানের মধ্যে 108টা প্রতিষ্ঠান মাত্র তাদের বার্ষিক অডিট রিপোর্ট জমা দিয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোই তাদের অ্যাকাউন্টেবিলিটি নাই, অডিট নাই, তাদের খরচটা কীভাবে যাচ্ছে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো তো এই জনগণের টাকা যে তার পরিচালিত হচ্ছে, এই অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা যাচ্ছে না কেন? এটা হচ্ছে ওই যেটা আমি কিছুক্ষণ আগে বললাম না, যে নন ট্যাক্স রেভিনিউ আর নন এনবিআর রেভিনিউ, এখানে কিন্তু বিরাট ব্যাপক লেনদেন হচ্ছে বা হচ্ছে। কিন্তু ওই যে আমরা সেদিন যেটা দেখলাম যে এফআরসিতে এই বোধহয় 50% কি 44% বোধহয় রিটার্নটা জমা হচ্ছে, মানে রেকর্ড হচ্ছে। পরে তো একটা আইনও করা হলো যে ডিবি কি একটা করা হয়, যে বাংলাদেশ ব্যাংকেও যে রিপোর্ট দেবে, ওখানেও যে রিপোর্ট দেবে, এখানেও সেই রিপোর্ট দেবে। এটা একটা দিক। কিন্তু এইটা কেন করা হচ্ছে না, মানে জমা দিচ্ছে না, তাহলে তো স্বচ্ছতা হচ্ছে না। আমি কারেক্ট হিসাব পাচ্ছি না। যেমন আমি মনে করি ইভেন আমি এই যে সরকারের যে অডিট ডিপার্টমেন্ট আছে, এমনকি আইসিবির অধীনে যত অডিট কোম্পানি আছে, তারাও কিন্তু দায়ী। যদি তার ক্লায়েন্টের অ্যাকাউন্ট মেনটেন করতে যেয়ে সে যদি দেখে বা যদি কোনো প্রকার তার কর ফাঁকি হচ্ছে কিনা, এটা দেখার দায়িত্ব কিন্তু তার। আমরা কিন্তু সঙ্গতভাবেই প্রশ্ন করতে পারি যে ওই যে মেগা প্রকল্পগুলোতে কিংবা ব্যাংকগুলোর যে টাকা বিদেশে চলে গেছে যেটা বলা হচ্ছে, এই সব হিসাববিদরা, এই যে যারা ওদের অডিট করেছিলেন বা ইভেন সরকারের যে অডিট করেছিলেন, তারা ধরেননি কেন? তার মানে তারা তাদের দায়িত্বে ফাঁকি দিয়েছেন। এইটারই স্পষ্ট বেরিয়ে আসলো, এফআরসিতে রিপোর্ট কম পড়ার হিসেবের থেকেই আসলো। কারণ এটা হয় অডিট ঠিক মতন করা হয়নি, অথবা সেইটাই এমন অডিট করা হয়েছে যেটা জমা দেওয়ার সাহস নাই, মানে এফআরসি ধরবে। হ্যাঁ, অর্থাৎ স্বচ্ছতাটা আসতে হবে। এই স্বচ্ছতার থেকেও কিন্তু আমার রেভিনিউ বাড়বে। আমরা যেটা বলছি, অনেকে শুধু মনে করে বোধহয় ওই যেসব লোক কর দেয় না তাদেরকে ধরে আনেন, এনে নতুন খাত ক্ষেত্র বের করে আপনি কর বাড়ান, তা না। আমার পুরো ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলোতে বিভিন্ন পর্যায়ে যার যেখানে দেখা দরকার, করা দরকার, সেইটা করার ব্যবস্থাটা যদি হয়, তাহলেই কিন্তু স্বচ্ছতা বাড়বে, রেভিনিউ আসবে। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 7.93%। অন্যান্য জায়গায় আমাদের প্রতিবেশী দেশগুলো 15, 20, 26, 27, 28 আছে। অনেকেই বলেন যে আমাদের যে জিডিপির আকার, রিসেন্টলি বিবিএস বলল $501 বিলিয়ন, আমাদের জিডিপির আকারটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখা হচ্ছে, সে কারণে আমাদের ট্যাক্স জিডিপি রেশিওটা কম। আপনার কি মনে হয়? জিডিপির আকার একটু ফুলিয়ে ফাঁপিয়ে দেখা হচ্ছে, এটা ঠিক। বেশ কিছু কয়েক বছর আগ পর্যন্ত এটা করা হইতো আর কি।
যেমন আমরা আমাদের রেভিনিউ, আমাদের কি বলে ফরেন কারেন্সির রিজার্ভটাও আমরা একসময় গড়িয়েছিলাম। কেন গড়েছিলাম? বাইরের লোকেরা দেখাবার জন্যে যে দেখেন আমার অনেক টাকা আছে, সুতরাং আপনি আমাকে লোন দেন ইত্যাদি। জিডিপির ব্যাপারটাও তাই, জিডিপিকে একটু ফুলি ফাফিয়ে দেখাতে পারলে, প্ল্যানিং কমিশনে এখনও আছে 5টা প্রকল্প তারা রেখেছে কিভাবে জিডিপি, এই কি বলে গরু লালন পালনের যেরকম একটা প্রকল্প আছে না, ওই রকম কিভাবে ফিগারকে এই দিকে ভিত্তি বছর এদিকে ডাটা ডক্টরিং করে দেখানো আছে। এটা ঠিক, এ সার্টেন পার্সেন্টেজে যে জিডিপি একটু ইনফ্লেটেড দেখানো আছে। তারপরেও ইট ইজ স্টিল এ ডায়াগনোসিস যে দ্যাট ইন দিস ইকোনমিতে একটা বিরাট বৈষম্য আছে, আয় বৈষম্য আছে। কারণ বড় বড় করদাতা বা অনেক করদাতা কর দেন না, সেটা তো আমরা বুঝতেই পারছি টিনের হিসেব দেখে, রিটার্নের হিসেব দেখে। বহু লোক এটাও বুঝতে পারছি যে সব লোক ভ্যাট দেয়, সেই ভ্যাট রাষ্ট্রীয় কোষাগারে যাচ্ছে না। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই মধ্যবর্তী কেউ এটা করছে। তা সুতরাং এই টাকা জিডিপিতে কাজ হচ্ছে দেখা যাচ্ছে, গ্রোথ হচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু তারা ট্যাক্স দিচ্ছেন না, ট্যাক্স নেওয়া হচ্ছে না, ট্যাক্স নেওয়ার পরিবেশ তৈরি হয়নি। এইটাতেই আমি মনে করি আপনি যদি ইনফ্লেটেড বাবদ 2% বাদ দেন, তারপরেও ওই যে 15 যদি আমার অ্যাভারেজ হওয়া উচিত, হচ্ছে 7 6 পয়েন্ট কত জানো, মানে 7, হ্যাঁ 7, তার মানে 8-এর ডিফারেন্স। আমার 8 কিন্তু এই ইকোনমিতে আছে আমার হিসেবে দেখা যাচ্ছে। তার ভিতর থেকে আমি 2 বাদ দিলাম, ঠিক আছে, ইনফ্লেটেড ছিল। 6 তো রয়েই গেছে এখানে, যে সে আয় করতেছে, ডেভেলপ করতেছে, কিন্তু সে কর দেয় না। একটা ছোট উদাহরণ হচ্ছে রিহাব সেক্টর। হ্যাঁ, বিল্ডিং বানাচ্ছে, কত বড় বড় বিল্ডিং, চারিদিকে কত বিল্ডিং। এখন তারে যদি আমি বলে দেই তোমার করের হার কম, কথার কথা, তুমি এই যে যেগুলো বিভিন্ন সময় সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তো ওখান থেকেই তো দেখা গেছে যে অনেক কর বেরিয়ে যাচ্ছে, মানে কর দেওয়া হচ্ছে না। আমি এই যে বিদেশে এত বড় বড় বানালাম, কি বলে মেগা প্রকল্প বানালাম, ওইসব বিদেশি সাপ্লায়ারকে, বিদেশি কনসালট্যান্টকে, কন্ট্রাক্টরকে আমি কর রেয়াত দিয়ে দিয়েছি। হ্যাঁ, অর্থাৎ আমার জিডিপি গ্রোথ হয়েছে, মানে জিনিস তৈরি হয়েছে, কিন্তু আমি প্রযোজ্য কর নেইনি। ও সেই সময় হয়তো বলা হয়েছিল কর দিলে তো রাষ্ট্রকেই দিতে হতো, কারণ রাষ্ট্র খরচ করতেছে এটা রাষ্ট্রের। তাও হোক, কিন্তু ওই করটা সরকারের প্রয়োজন হলে এই পকেট থেকে এই পকেটে দিতে হবে হিসেব রাখার জন্য। কারণ নইলে ও যে জিনিস প্রডিউস করছে ওর সাথে যদি করটা না ধরা হয় হিসেব, তাহলে তো ওইটা মনে হবে সস্তা বা হয়ে গেছে। তো অর্থাৎ এই ব্যয়, দ্রব্যমূল্য বা এগুলোর ব্যয় বৈষম্য কমানোর জন্যও সকলেরকে কর নিতে হবে, সকলের কাছ থেকে কর নিতে হবে। আমরা বারবার কর্পোরেট ট্যাক্স বা সবাই বলে করের হার কমান, করের হার কমান। করের হার আমি কমাবো কি করে যদি আমার করদাতার সংখ্যা না বাড়ে? সেই জন্যে এই কর জিডিপি রেশিওর এই উন্নয়নের জন্য প্রয়োজন সকলকে করের আওতায় আনা, এবং করের আওতায় আনার জন্য 3টে কাজ। একটা হচ্ছে আপনার নিয়মকানুন, দৃষ্টিভঙ্গি, আচার ব্যবহার, এগুলোকে যতটা সহজ কর বান্ধব করতে হবে যাতে সে উৎসাহিত হয়। আর 2 হচ্ছে অন্য সকল প্রতিষ্ঠান যারা সেবা দেন, যাদের সেবা নেয়, তারাও এ ব্যাপারে সহায়কী ভূমিকায় আসতে হবে। কারণ এটা সকলকেই ভাবতে হবে এই জন্যেই, যেটা আমার অর্থনীতি, আমাদের অর্থনীতি, এটা এনবিআরের অর্থনীতি না, এটা মাননীয় অর্থমন্ত্রীর অর্থনীতি না, এটা সরকারের অর্থনীতি না। আমরা প্রায়শই সরকারকেই দোষ দিই, এত লোক কর দিচ্ছে না, কি করছেন না, মানে আজীব যেন আমি নিজেও হয়তো দেইনি, তাও আমি বললাম। হ্যাঁ, অনেক আলোচক দেখবেন বলবে হ্যাঁ এত দেশে এত লোক এ দেওয়া হয় না। ওনারা যদি আমি ভালো করে জিজ্ঞেস করি যে আপনি কি কর দেন, অর্থাৎ প্রত্যেকের নিজের কাছে নিজের হয়তো এটা স্বতঃপ্রণোদিত না হলে, স্ব উদ্যোগে না আসলে কোনোদিন আইন কানুন দিয়ে হয় না। এটা গেল ওই দিক। আর ইনি যাতে দেবেন সেই জন্যই সরকারেরও উচিত, রাষ্ট্রের উচিত যে তুমি যে করটা দিচ্ছ সেটা তুমি ফেরত পাচ্ছ, তোমার আমি সার্ভিস দিচ্ছি, আমি ভালো শিক্ষক রাখতেছি, আমি তোমার হাসপাতালে চিকিৎসা দিচ্ছি। এইটা যদি করি তাহলে ও কিন্তু আস্থাটা ফেরত আসবে। ও যদি মনে করে যে আমি কর তো দিচ্ছি কিন্তু সেই কর ওই গনি মিয়ার বালিশে যাচ্ছে, কিংবা ওই যে সুইস ব্যাংকে চলে গেছে বা অমুক জায়গায় গেছে, তাহলে উনি কর দিতে হবে না। কর দিতে চায় না যে একটা তো এর ব্যবহার খারাপ ইত্যাদি তো বলতেই পারে, এ নয় ঠিক করলাম, কিন্তু মেন হচ্ছে তার কাছে একটা আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে যে তুমি যে কর দিচ্ছ সেটা আমি টু দি পাই, তোমার সার্ভিস দিয়ে আমি সেটা রিটার্ন দিচ্ছি। আমি কর দিচ্ছি আইন শৃঙ্খলা ভালো পাওয়ার জন্যে, কিন্তু
আমি কর দিলাম, সেই কর দিয়ে আপনি ওনাকে রেশন দিলেন, সব দিলেন, প্রচুর সুযোগ সুবিধা দিলেন, কিন্তু আবার উনি আমাকে ওই চোর পুলিশ ধরার জন্যে আমার কাছ থেকে আবার টাকা নিচ্ছেন। হ্যাঁ, আমি কর দিচ্ছি যে আপনি ভালো নায়েব রাখবেন বা ভালো বেশি রাখবেন, কিন্তু সেখানে দেখা গেল যে আমার ওই করতে যেয়ে জমি নিবন্ধন করতে যেয়ে বা এটা করতে যেয়ে আমার আবার ওনারা আলাদা করে 20,000 টাকা দিতে হচ্ছে। হ্যাঁ, আমি টাকা দিয়েছি, আপনি সেই টাকাতে শিক্ষক রেখেছেন, অথচ সেই শিক্ষক পড়াচ্ছেন, আমার মতো স্কিল ম্যান পাওয়ার তৈরি হচ্ছে না। আমার ছেলেরা এখনো অদক্ষ অবস্থায় বিদেশে যাচ্ছে। যদি শিক্ষাটা ঠিক মতন দিত বা হতো, তাহলে আমার এখান থেকে এসে বিদেশিরা কাজ করে রেমিটেন্স নিয়ে যেত না, আমার ছেলেরা পেত। এদিকে আমার ছেলে বেকারও থাকছে, ওদিকে আমার খরচও হয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলোর একটা হওয়ার জন্য সকলের মধ্যে আগ্রহ, আকাঙ্ক্ষা, প্রশ্ন, অবদান, স্বার্থত্যাগ উঠতে হবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।